পরশুরামকে শ্যুট করতে চায় তটিনী, দেখে অবাক হয়ে যায় নন্দিনী ও বাচ্চারা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সবাই মিলে ঐশীর বিয়ের জোগাড় করতে শুরু করে। এরপরে সবাই মিলে একসঙ্গে ঠাকুরকে সাজায় আর গান গাইতে থাকে। এরপরে দেখা যায় দীপালি বলতে থাকে, এটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে তাই না? তখন দেখা যায় আয়ুষী এসে বলতে থাকে, তোমরা এসব কি করছো? তখন দীপালি বলতে থাকে, তোমার বিয়ে তো সামনে, এজন্য সবকিছু জোগাড়যন্ত্রী করা হচ্ছে। তখন জিৎ এসে বলতে থাকে, আমার মেয়ের বিয়ে বলে কথা, কারো কিছু কমতি রাখা যাবে না। যার যেটা প্রয়োজন আমাকে বলবে, আমি সবাইকে নিজের সাধ্যমতো দেওয়ার চেষ্টা করব। তখন তটিনী বলতে থাকে, হ্যাঁ, বিয়েতে এত খরচ করো না, কারণ বিয়েটা তো হবে না, তাই এত এত খরচ করার কোনো প্রয়োজন নেই। তখন দেখা যায় আয়ুষী বলতে থাকে, এসব তুই কি বলছিস? তুই বিয়েটা হবে না মানে? তখন তটিনী বলতে থাকে, আচ্ছা তোমরা যে মেয়ের বিয়ে দিচ্ছ, ছেলে কি করে, ছেলের পরিবার ব্যাকগ্রাউন্ড কিছু কি জানো? আর এগুলো যে সবকিছু তৈরি করছো, তোমরা তথ্য সাজিয়েছো, ছেলের পরিবারে তথ্য দিতে হবে না, তথ্য দেবে না? তখন দেখা যায় জিৎ মুখার্জি বলতে থাকে, আসলে ছেলের পরিবার বলতে সেরকম কিছু নেই তো, তাই ও তথ্য দেবে না। তখন দেখা যায় তটিনী বলতে থাকে, পরিবার নেই তা তুমি পরিবারের খোঁজ নাওনি? তখন দেখা যায় জিৎ বলতে থাকে, সে ব্যাপারে তোকে ভাবতে হবে না, ওর পরিবার নেই তো কি হয়েছে, আমাদের পরিবারটাই ওর পরিবার হয়ে যাবে, আমাদের মুখার্জি পরিবারের ছেলে হয়ে থাকবে ও। তখন দেখা যায় জিতের এমন কথা শুনে তখন আয়ুষীর মা বলতে থাকে, হ্যাঁ ঠিকই তো, ওর বাবা মা নেই, ওর পরিবার নেই তো কি হয়েছে, ও আমাদের পরিবারে আমাদের ছেলের মতো হয়ে থাকবে, আমাদের তো ছেলে নেই, তাই আমাদের ছেলে হয়ে থাকবে। এতে তো তোর এত কথা বলার কোনো প্রয়োজন নেই। তখন আরাধ্যা বলতে থাকে, বুঝতে পারলাম না ছোটদি ভাই, তুই সব সব বিয়েতে এরকম সিক্রেট কেন করিস? আমার বিয়েতেও তো অনেক ঝামেলা করেছিলি, তারপরেও তো বিয়েটা হয়েছিল তাই না? তবে এখন কেন আবার দিদির বিয়েতে এমন করছিস? তখন নন্দিনী বলতে থাকে, তুই কিন্তু তটিনীর সঙ্গে এভাবে কথা বলতে পারিস না। তখন দেখা যায় আয়ুষীর মা বলতে থাকে, আরেকজন এসেছে আবার আবার বোনের হয়ে ওকালতি করতে। তোমার ওকালতিটা না তুমি কোর্টের মধ্যেই করো, বাড়িতে করার চেষ্টা করো না। তখন তটিনী বলতে থাকে, অবশ্যই তো করতেই হবে, কারণ ব্যাপারটা তো অন্য পর্যায়ে চলে গেছে। আজকে কোর্টের মধ্যে দিদিকে অ্যাটাক করার জন্য কিছু গুন্ডা গিয়েছিল। তখন এই কথাটা শুনে চমকে যায় দীপালি বলতে থাকে, কি বলছিস এসব, গুন্ডা গিয়েছিল মানে? তখন তটিনী বলতে থাকে, হ্যাঁ আমি যা বলছি সবটাই ঠিক বলছি। আজকে কোর্টের মধ্যে গুন্ডা গিয়েছিল দিদিকে মারার জন্য, দিদিকে অ্যাটাক করতো। তখন প্রাচী বলতে থাকে, এসব কি বলছিস সর্দি ভাই, তুই ভেবেচিন্তে কথা বলছিস তো? আর তুই কি করে জানলি যে দিদিভাইকে মারার জন্য গুন্ডা চলে গেছে? বর্দি ভাইয়ের তো তেমন কোনো ক্ষতি হয়নি, তবে তুই কি করে বুঝলি যে গুন্ডারা ওর উপর অ্যাটাক করেছে? তখন আয়ুষী বলতে থাকে, ওর সবটাই এগুলো নাটক, এগুলো সবটাই ওদের প্ল্যান আমার বিয়েটা ভাঙার জন্য। তখন তটিনী বলতে থাকে, শোন আয়ুষী, আমার দিদিভাইয়ের জীবন নিয়ে কোনো মিথ্যে আমি বলছি না, আর এটার জন্য তুই কিন্তু পস্তাবি। আর আমার দিদিভাইয়ের যদি কোনো ক্ষতি হয়, আমি কিন্তু তোর স্বামী, তোর হবু বর বিজিত লাহিড়ীকে কিছুতেই ছাড়বো না। আর তুই তুই কি ভেবেছিস যে বিজিতের সঙ্গে তোর বিয়ে হবে? কিছুতেই না। বিজিতকে তুই কিছুতেই বিয়ে করতে পারবি না। ছেলেটা এতটা বাজে, তুই জানলে তুই নিজে ওর মুখে থুতু মারবি। তখন দেখা যায় জিৎ বলতে থাকে, আয়ুষী, তুই ওর কথায় কিচ্ছু কিচ্ছু মনে করবি না, ও তোর বিয়েটা ভাঙতে চাইছে। আসলে কি, ও জেলাস ফিল করছে তো, ওর বিয়েতে এত সুন্দর করে আয়োজন করা হয়নি, এত জাঁকজমক হয়নি তো, এজন্য তোর বিয়েটা দেখে ও জেলাস ফিল করছে। ওর বিয়েতে তো কেউ এতটা এতটা ওর ওর জন্য কিছু করেনি তাই না? ও তো বিয়ে করেছে একটা ছাপোষা কমিশন এজেন্টকে। ওর বিয়েতে কেই বা এত আয়োজন করবে বল? আর তুই তো একটা কোটিপতি ছেলেকে বিয়ে করছিস, আর এর জন্যই তো এতটা আয়োজন, কিন্তু ওর এটা সহ্য হচ্ছে না। তখন তটিনী বলতে থাকে, ও তাই, আমার সহ্য হচ্ছে না? তুমি খুব ভালো করেই জানো ছোটকা, বিজিতের কিসের ব্যবসা। তখন আয়ুষী বলতে থাকে, যেটার ব্যবসায় হোক সেটা আমি বুঝে নেব, তোকে এতটা মাথা ঘামাতে হবে না। তখন নন্দিনী বলতে থাকে, অবশ্যই মাথা ঘামাতে হবে, কাল যখন তোর বরকে জেলে তুলে নিয়ে যাওয়া হবে, তখন তুই নিজে এসে বলবি, ছোটদি ভাই, বড়দি ভাই, আমার বরকে বাঁচা। তখন কিন্তু আমরা তোর পাশে থাকবো না। আমরা এখন বলছি যে তুই ওই ছেলেটাকে কিছুতেই বিয়ে করিস না। ঠিক তখনই বাবিনী এসে বলতে থাকে,
তোমরা দুজনেই ভুল। তোমরা দুজনে কিচ্ছু করতে পারবে না। আর আর আয়ুষীর বিয়েটা কিছুতেই আটকাতে পারবে না। তখন নন্দিনী বলতে থাকে, "তুই তুই এভাবে কথা বলতে পারিস না বাবিন। তুই আমাদের মাঝখানে কথা বলিস না।" তখন দেখা যায় বাবিন এসে তটিনীকে বলতে থাকে, "তুই এখানে কেন এসেছিস? তুই এখানে কেন এসেছিস? আর আয়ুষীকে এসব কি ভুলভাল বোঝাচ্ছিস? ওদের বিয়েটা অবশ্যই হবে। অবশ্যই ওদের বিয়েটা হতেই হবে। তোরা কোনোভাবে বিয়েটা আটকাতে পারবি না।" তখন তটিনী বলতে থাকে, "বিয়েটা কি করে তোরা দিস আর কি করে হয় এটাও আমি দেখে নেব। এটা আমি দেখে নেব যে তোরা বিয়েটা কিভাবে দিস, বুঝতে পেরেছিস?" এই বলে তটিনী চলে যায়। এরপরে ভানু জিতকে বলতে থাকে, "আপনি কোনো চিন্তা করবেন না। যেভাবেই হোক বিজিতকে সবকিছুর মধ্যে থেকে বের করে আয়ুষের সঙ্গে বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দিন, তবেই সবটা মিটে যাবে।" তখন জিত বলতে থাকে, "আমি তো অবশ্যই বিজিতের সঙ্গে আয়ুষের বিয়ে দেব।" তখন দেখা যায় আরাধ্যা বলতে থাকে, "আচ্ছা ড্যাড, ছর্দি ভাই কেন বা বিজিতকে পছন্দ করছে না বলো তো? আমার বিয়ের আগেও তো ছর্দি ভাই কাবিরকে নিয়ে এমন করেছিল। শেষমেশ তো কাবির ক্রিমিনালই হলো। এরপরে কি বিজিতও এরকমই হবে? তোমরা কি জেনে শুনে আমার দিদির জীবনটা নষ্ট করতে চাইছো?" তখন জিৎ বলতে থাকে, "একদম বাজে কথা বলবে না। তুমি ওর কথায় কিছু মাইন্ড করবে না। বুঝতে পেরেছো?" এরপরে নন্দিনীকে বলতে থাকে, "শোন, তুই কিন্তু আমার মেয়েদের জীবনে নাক গলাবি না। আর তোর বোনকেও বলে দিস আমার মেয়েদের জীবনে যাতে কোনোভাবে নাক গলাতে না আসে।" এই বলেই জিৎ চলে যায়। এরপরে দেখা যায় নন্দিনী ভাবতে থাকে, ওরা ওরা যেভাবে কথা বলল, ওরা কি কিছু ইঙ্গিত দিল আমাকে? আমাকে জানতেই হবে। তটিনীর কোনো ক্ষতি করবে না তো? এদিকে দেখা যায় তটিনী একটা বারে আসে। আর সেখানে আসলেই লাট্টু ও পিকু ফোন করে আর বলতে থাকে, "মাম্মি তুমি কোথায়?" তখন তটিনী বলতে থাকে, "কেন? কি হয়েছে? তোমাদের কি কোনো কিছু প্রয়োজন হয়েছে?" তখন লাট্টু বলতে থাকে, "না মাম্মি, তুমি কোথায়? এত রাতে তুমি কোথায়? কখন আসবে তুমি?" তখন তটিনী বলতে থাকে, "আমি আমি একটু পরে চলে আসছি। আমি একটা কাজে এসেছি তো তাই।" তখন লাট্টু ও পিকু বলতে থাকে, "কেন মাম্মি? ওখানে তো অনেক গান বাজনার আওয়াজ পাওয়া যাচ্ছে। তুমি কোথায়? তুমি কি কোনো অনুষ্ঠানে গেছো?" তখন তটিনী বলতে থাকে, "তোমাদের এতটা ভাবতে হবে না। তোমরা দুজনে খাবার খেয়ে খেলাধুলা করো। এর মধ্যে তোমাদের পা চলে আসবে। তোমাদের পা এখনো আসেনি?" তখন পিকু বলতে থাকে, "না মাম্মি, একটু পরেই মনে হয় চলে আসবে। পা একটু পরেই আসবে। পাকে তো ফোন করেছিলাম। পা বলল একটু পরেই আসবে।" ঠিক তখনই ঠিক তখনই শিবপ্রসাদ এসে বলতে থাকে, "কি হয়েছে? কার সঙ্গে কথা বলছিলে তোমরা?" তখন দেখা যায় লাট্টু ও পিকু বলতে থাকে, "আসলে মাম্মির সঙ্গে কথা বলছিলাম। মাম্মি নাকি কোনো একটা কাজে গেছে। আর আমরা বললাম কোথায় গেছেন, কিন্তু কিছুতেই আমাদের বলল না। বলল একটা কাজ আছে, কাজ সেরেই আসছে।" তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, "কি এমন কাজ যার জন্য তোমার মাম্মি এত রাতে বাহিরে গিয়েছে?" তখন দেখা যায় লাট্টু বলতে থাকে, "জানো পা, মাম্মি যেখানে গিয়েছে না ওখানে অনেক গান বাজনার আওয়াজ পাওয়া গেল। মনে হলো ওখানে অনেক নাচ গান হচ্ছে।" তখন এই কথাটা শুনে অবাক হয়ে যায় শিবপ্রসাদ বলতে থাকে, "এসব কি বলছো পা? তুমি এসব কি বলছো? তোমার মাম্মি কোথায় গেছে তুমি জানো?" তখন লাট্টু বলতে থাকে, "সত্যি বলছি পা, ওখানে অনেক অনেক গান বাজনার আওয়াজ হচ্ছে। এদি বল না।" তখন দেখা যায় পিকু বলতে থাকে, "হ্যাঁ পা, আমিও শুনেছি। আমি বললাম যে মাম্মি, ওখানে তো অনেক গান বাজনার আওয়াজ হচ্ছে। তুমি কি কোনো অনুষ্ঠানে গিয়েছো? কিন্তু মাম্মি আমাদের ধমকে দিল আর বলল, তোমাদের এতটা ভাবতে হবে না, তোমরা চুপচাপ বসে থাকো।" এরপরে শিবপ্রসাদ সৌরভকে ফোন করে আর বলতে থাকে, "ইমিডিয়েটলি টটিনির ফোনটা ট্র্যাক কর আর কোথায় আছে এটা জানার চেষ্টা কর।" তখন সৌরভ বলতে থাকে, "কেন, কি হয়েছে? তুই এত তাড়াতাড়ি টটিনিকে ট্র্যাক করতে বলছিস? কোনো সমস্যা হয়েছে?" তখন শিবপ্রসাদ বলতে থাকে, "তেমন কিছু না। তুই ট্র্যাক কর আর সে যেখানে আছে সেখানে চলে আয়। লোকেশনটা আমাকে পাঠিয়ে দিস।" এই বলেই ফোনটা কেটে দেয়। এরপরে লাট্টু পিকুকে বলে, "তোমরা দুজনে বাসায় থাকো, আমি এক্ষুনি আসছি।" এই বলে শিবপ্রসাদ বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে দেখা যায় তটিনী নিজের লোকদের ইশারা করে বলতে থাকে, "সবকিছু ঠিকঠাক আছে তো?" তখন ইশারা বুঝে ছেলেগুলো বলতে থাকে, "হ্যাঁ, সব ঠিক আছে। তুমি ওই টেবিলটাতে বসো, আমরা একটু পরে আসছি।" এরপরে তটিনী একটা টেবিলে বসলে তখন লোকগুলোর সঙ্গে চোখাচোখি করতে থাকে তটিনী ইশারা করে সবটা বোঝাতে থাকে। এরপরে লোকটি এসে তটিনীকে বলতে থাকে, "ওই ছেলেটির কাছে গিয়ে আমাদের জানতে হবে বিজিত সম্পর্কে।" এরপরে ছেলেটির কাছে গিয়ে তটিনী বলতে থাকে,
আমরা আমরা বিজিতের সঙ্গে দেখা করতে চাই। বিজিত পাঠিয়েছে। তখন দেখা যায় ছেলেটি বলতে থাকে, "কে পাঠিয়েছে তোমাদের? তোমরা বিজিতকে কি করে চিনলে?" তখন টুনটুনি বলতে থাকে, "2/2 পাঠিয়েছে।" ছেলেটি বলতে থাকে, "2/2 তো পুলিশের হেফাজতে আছে। তবে?" তখন টুনটুনি বলতে থাকে, ওর থেকেই এ অন আ অন অন্য চেষ্টা করে আমরা পেয়েছি, আমাদের মাল লাগবে।" তখন ছেলেটি বলতে থাকে, "ঠিক আছে, আমি দেখে আসছি।" এরপরে ছেলেটি চলে গেলে এরপরে পাশে থাকা ছেলেটি টোটেনির হাতে পিস্তল তুলে দেয় আর বলতে থাকে, ছেলেটা কিন্তু ভিতরে গিয়েছে কনফার্ম হওয়ার জন্য। এখানে এসে কিন্তু রুদ্রমূর্তি ধারণ করবে। এরপরে ছেলেটি সামনে এলে তখন তটিনী বলতে থাকে, "কি ব্যাপার? হলো?" তখন ছেলেটি বলতে থাকে, "আপনি যে কে আমি খুব ভালো করেই জানি। আর এখানে কোন উদ্দেশ্যে এসেছেন এটাও বুঝতে পারছি।" এরপরে দেখা যায় ছেলেটির মাথায় রিভলভার ধরে তটিনী। ঠিক তখনই ছেলেটিও রিভলভার বের করে তটিনীর মাথায় রিভলভার ধরে আর বলতে থাকে, "আপনি কি ভেবেছেন আপনি এখানে খেলতে এসেছেন, খেলবেন আর আমরা বুঝতে পারব না?" তখন দেখা যায় তটিনী বলতে থাকে, "এখান থেকে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। তুই বিজিত সম্পর্কে যা জানিস আমাকে বল। তা না হলে এখানে শুট করে দেব। সবার সামনে শুট করব।"